অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো নিশ্চয়ই। আজকের ক্লাসে তোমাদের সাথে রয়েছি যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। আজ আমরা আলোচনা করব তোমাদের 23-1607 বিষয় কোডের আধুনিক ইউরোপের ইতিহাস কোর্সের ফরাসি বিপ্লব, এর প্রেক্ষাপট, ঘটনা প্রবাহ ও ফলাফল সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পতাকা, মানচিত্র, আইফেল টাওয়ার কিংবা বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামের ছবি দেখতে পাচ্ছ, এগুলো যে দেশের কথা বলে তা হচ্ছে ফ্রান্স। একসময় আমরা দুষ্টুমি করে প্রশ্ন করতাম, ফ্রান্সের রাজধানী কোথায়, বলতে প্যারিস? হ্যাঁ, এই ফ্রান্সের রাজধানী যে প্যারিস তাও তোমাদের জানা আছে। তো চলো আমরা ইউরোপের মানচিত্র থেকে ফ্রান্সের অবস্থানটা দেখে আসি। আমাদের সামনে রয়েছে ইউরোপের মানচিত্র। পশ্চিম ইউরোপে অবস্থিত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে রয়েছে স্পেন, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ড, পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে বেলজিয়াম, ক্ষুদে রাষ্ট্র লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড ও ইটালি। আর দক্ষিণে রয়েছে তিনটি মহাদেশকে পরম মমতায় আঁকড়ে ধরে রাখা ভূমধ্য সাগর। ফ্রান্স বা ফরাসি দেশের অবস্থানটা তো দেখে নিলাম, এবারে ফরাসি বিপ্লব পরিস্থিতি। ফরাসি বিপ্লবকে ইংরেজিতে বলে ফ্রেঞ্চ রেভলিউশন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি বিপ্লব কথাটার অর্থ বুঝি? উত্তরটা না হয় আমি বলে দিচ্ছি। বিপ্লবের শাব্দিক অর্থ হচ্ছে বিদ্রোহ, ব্যাপক ধ্বংস বা বিনাশ ইত্যাদির মাধ্যমে পরিবর্তন। সংক্ষিপ্ত সংজ্ঞায় আমরা বলতে পারি, বিপ্লব মানে হচ্ছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন, যা তুলনামূলকভাবে দ্রুততম বা সংক্ষিপ্ততম সময়ে ঘটে থাকে এবং জনসাধারণ বিদ্রোহ করে জেগে ওঠে। এভাবে আমরা দেখি 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাত ও যাজক সম্প্রদায়ের নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ফ্রান্সের জনসাধারণ ফুঁসে ওঠে। তারা তাদের শতাব্দী সঞ্চিত ক্ষোভ, ব্যথা, বেদনা থেকে বিপ্লব ঘটায় এবং ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রকে চিরতরে উচ্ছেদ ঘটিয়ে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। প্রসঙ্গক্রমে মনে করিয়ে দিচ্ছি, ঘটনাটা কিন্তু আমাদের দেশের পলাশী যুদ্ধের মাত্র 32 বছর পরের। এনিওয়ে, ফরাসি বিপ্লব ফ্রান্সে শুরু হলেও অতি দ্রুত তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনে। আচ্ছা, ফরাসি বিপ্লবের মতো এমন কোন বিপ্লব কি পৃথিবীতে আর কোথাও কখনো সংগঠিত হয়েছে? কেন, ওই যে রাশিয়ার বলশেভিক বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লবের নাম তোমরা শোনোনি? এইবার মনে পড়েছে, তাই তো? যাই হোক, মানুষের জীবনধারাকে পাল্টে দেয়া অর্থনৈতিক উৎপাদনের বিপ্লব, শিল্প বিপ্লবের নামই বা কেন এখানে আমরা বাদ দেব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুকে আমরা যদি প্রথমেই এক নজরে ছকাকারে দেখে নেই, তাহলে আমাদের আলোচনার পর্যায়ক্রমিক ধারাটা বুঝতে সহজ হবে। তো আমরা বিপ্লবের প্রেক্ষাপট পর্যালোচনায় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব বিপ্লব পূর্ব রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সমকালীন দার্শনিকদের ভূমিকা ও বিপ্লবের প্রত্যক্ষ কারণ। এরপরে আমরা আলোচনা করব বিপ্লবের ঘটনা প্রবাহ এবং ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি টানব। এখন আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট পর্যালোচনা করব। প্রথমেই রাজনৈতিক অবস্থা। ফরাসি বিপ্লবের প্রাক্কালে সমগ্র ইউরোপ ছোট বড় অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত ছিল। এসব রাষ্ট্রে যে পদ্ধতির শাসন ব্যবস্থা চালু ছিল তা ওল্ড রেজিম নামে পরিচিত। একমাত্র ইংল্যান্ড ছাড়া প্রায় সকল রাষ্ট্রেই স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। রাজতন্ত্র এবং রাজবংশই ছিল রাষ্ট্রের মূল ভিত্তি।
রাষ্ট্রকে মনে করা হতো রাজবংশের বা রাজার ব্যক্তিগত সম্পত্তি। রাজা দাবি করতেন তার এই ক্ষমতা ডিভাইন রাইট, মানে ঈশ্বর প্রদত্ত। রাজা ছিলেন একাধারে শাসক, বিচারক ও আইন প্রণেতা, এক কথায় জনসাধারণের ভাগ্য নিয়ন্তা। সুতরাং এ ধরনের শাসন ব্যবস্থায় জনসাধারণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকার সুযোগ ছিল না, তাই না? 1789 খ্রিস্টাব্দ। ফ্রান্সের রাজ ক্ষমতায় তখন বুর্ব রাজবংশের ষোড়শ বা 16তম লুই। দেশের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রতিনিধি সভা ছিল বটে, কিন্তু এগুলোর অধিকাংশ সদস্যই রাজা কর্তৃক মনোনীত হতেন, ফলে স্বাধীনভাবে কাজ করার কোনো ক্ষমতা ছিল না তাদের। স্টেটস জেনারেল নামে যে একখানা কেন্দ্রীয় সভা বা জাতীয় সংসদ ছিল, সেটার অধিবেশন ডাকার কথা মনে হয় রাজারা বেমালুম ভুলেই গিয়েছিলেন। যে কারণে আমরা দেখতে পাই 1614 খ্রিস্টাব্দ থেকে 1789 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত এই 175 বছরে অধিবেশন ডাকার কথা একবারও মনে পড়েনি রাজাদের। সুতরাং তোমরা বুঝতেই পারছো রাজাদের কত ক্ষমতা ছিল। এ ধরনের রাজনৈতিক ব্যবস্থায় নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত জনসাধারণের ক্ষোভ ধুমায়িত হয় কি স্বাভাবিক ছিল না? সামাজিক অবস্থা। তৎকালীন ইউরোপের অধিকাংশ দেশের সমাজ প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং জনসাধারণ। এরা যথাক্রমে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট ও থার্ড এস্টেট নামে পরিচিত ছিল। থার্ড এস্টেটের সাথে অপর দুই এস্টেটের বৈষম্য ছিল চরম মাত্রায়। দীর্ঘদিনের এ বৈষম্য থেকে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা বিপ্লবকেই উস্কে দিয়েছিল। এখন আমরা এই এস্টেটগুলোর প্রত্যেকটার অবস্থা পর্যালোচনা করব। ফার্স্ট এস্টেট বা যাজক শ্রেণী। যাজক কারা? মসজিদ যেমন আমাদের ইবাদতের স্থান, হিন্দুদের মন্দির, ঠিক তেমনি খ্রিস্টানদের হচ্ছে চার্চ বা গির্জা। এই চার্চ বা গির্জার প্রধান পুরোহিত বা ধর্মগুরুদেরকে বলা হয় যাজক। এদেরকে আমরা পাদ্রী নামেও চিনে থাকি। তোমরা পোপ, কার্ডিনাল, আর্চ বিশপ, বিশপ, প্রিয়েস্ট এই নামগুলো শুনেছ, তাই না? এগুলো খ্রিস্টান ধর্মযাজকদের উপাধি। গির্জায় ধর্মীয় উপাসনা অনুষ্ঠান পরিচালনা করাই হচ্ছে তাদের প্রধান কাজ। এছাড়া তারা সামাজিক জীবনেও ধর্মীয় নেতৃত্ব দিয়ে থাকেন। সমকালীন ফ্রান্সে তাদের সংখ্যা ছিল প্রায় 1,20,000-এর মতো। এই যাজক শ্রেণী প্রচুর সুযোগ সুবিধা ভোগ করতেন। রাষ্ট্রের কাছ থেকে তারা ভূমির মালিকানা ছাড়াও জনসাধারণের কাছ থেকে প্রার্থনা কর, মৃত্যু কর, বিবাহ নথিবদ্ধ করার কর ইত্যাদি পেতেন, কিন্তু রাষ্ট্রকে তারা কোনো ট্যাক্স বা কর দিতেন না। সেকেন্ড এস্টেট বা অভিজাত শ্রেণী। রাজার সভাসদ, মন্ত্রীবর্গ, সেনাপতি, সামন্ত রাজা ও দেশের উচ্চপদস্থ কর্মচারীগণ অভিজাত হিসেবে গণ্য হতেন। ইউরোপীয় সমাজ ব্যবস্থায় এই শ্রেণী খুবই প্রভাবশালী ছিলেন। তারা সংখ্যায় ছিলেন প্রায় 3.5 লক্ষের মতো। স্বার্থ ও মর্যাদার দিক দিয়ে যাজক ও অভিজাত শ্রেণী সমপর্যায়ভুক্ত ছিলেন। তারা বিলাসব্যসন ও জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে প্রচুর অর্থ ব্যয় করতেন। এ শ্রেণীও রাষ্ট্রকে কোনো কর দিতেন না। অধিকারচ্যুত থার্ড এস্টেট। অপরদিকে থার্ড এস্টেট বলতে ফরাসি জনসাধারণকেই বোঝানো হতো। তারা সংখ্যায় ছিলেন রাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা প্রায় 96%, যা প্রায় 2,50,00,000-এর মতো। থার্ড এস্টেট আবার বুর্জোয়া শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী, কৃষক ও শ্রমশিল্পীদের নিয়ে গঠিত ছিল। আমরা প্রত্যেকটা শ্রেণীর অবস্থা এখন পর্যালোচনা করব। মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণী। থার্ড এস্টেটের উপরের অংশে ছিলেন শিক্ষিত, পেশাজীবী ও ব্যবসায়ীগণ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই শ্রেণীকে বুর্জোয়া নামে ডাকার কারণ হল তাদের একটা উল্লেখযোগ্য অংশ ফ্রান্সের দেয়াল ঘেরা বার্জেস শহরে বসবাস করতেন। এই বার্জেস থেকেই বুর্জোয়া কথাটির উৎপত্তি হয়েছে। কার্ল মার্কস বা কমিউনিজমে অবশ্য টার্মটা কিছুটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেখানে বুর্জোয়া দ্বারা
পুঁজিপতি শোষক শ্রেণীকে বোঝানো হয়, যাদের সাথে শোষিত সর্বহারাদের শ্রেণীদ্বন্দ্ব বিদ্যমান রয়েছে। বিশ্বাস করা হয় শোষিত সর্বহারা শ্রেণী লড়াইয়ে একসময় জয়ী হয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। যা হোক, ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী জ্ঞান, বিদ্যা ও জাতীয়তাবোধে অন্যান্য শ্রেণী অপেক্ষা অনেক ঊর্ধ্বে ছিলেন। ধনিক, বণিক, ব্যাংক মালিক, বিজ্ঞানী, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, আবিষ্কারক, শিল্পপতি, চারুশিল্পী ইত্যাদি শ্রেণী ও পেশার মানুষ ছিলেন এ শ্রেণীভুক্ত। শুধু ভূমি ছাড়া প্রায় সকল অর্থকরী সম্পদ তাদের হাতে থাকায় রাষ্ট্রের অর্থনীতি তারাই নিয়ন্ত্রণ করতেন। কিন্তু তারা ছিলেন রাজনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অথচ রাষ্ট্রের অধিকাংশ করভার তাদেরকেই বহন করতে হতো। ফরাসি বিপ্লবের নেতৃত্ব এ বুর্জোয়া শ্রেণী দিয়েছিলেন, তবে তা সাধারণ মানুষের জন্য কিন্তু করা হয়নি। তাদের আন্দোলন ছিল রাজসভা ও অভিজাত সম্প্রদায়ের বিরুদ্ধে, কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদে প্রাধান্য লাভ ও ধনসম্পদের নিরাপত্তা বিধানই ছিল এর উদ্দেশ্য। কার্ল মার্কস সহ আরো অনেক পণ্ডিত ব্যক্তি ফরাসি বিপ্লবকে বুর্জোয়া শ্রেণীর বিপ্লব নামে আখ্যায়িত করেছেন। শ্রমিক সম্প্রদায় বা সাকুলেত শ্রেণী, এই শ্রেণীতে ছিল কৃষক ছাড়া নগরবাসী শ্রমিক ও কারিগর সম্প্রদায়। এরা ছিল ভূমিহীন, চালচুলোহীন, ভাসমান শ্রেণীর লোক। দিন মজুরি করাই ছিল তাদের প্রধানতম পেশা। তারা সব ধরনের পণ্য উৎপাদন করত এবং তাদেরকে প্রায় বিনা পারিশ্রমিকই খাটানো হতো। শ্রমিক ধর্মঘট, শ্রমিক ইউনিয়ন ইত্যাদি করাও ছিল তাদের জন্য নিষিদ্ধ। কৃষক সম্প্রদায়, কৃষি প্রধান ফ্রান্সের শতকরা প্রায় 90% লোকই ছিলেন কৃষক সম্প্রদায়ের। মধ্যযুগের ফ্রান্সের কৃষকদের দুর্দশার অন্ত ছিল না। রাষ্ট্রে তখন সামন্ত প্রথা বিদ্যমান ছিল। আচ্ছা, সামন্ত প্রথা কি তোমরা জানো? এটা হচ্ছে ভূমিকেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র সরকার ব্যবস্থা, যা অনেকটা জমিদারি প্রথার মতো। এখানে সামন্ত প্রভুরা রাষ্ট্রের কাছ থেকে বংশানুক্রমে অনেক ভূমির মালিকানা লাভ করতেন, কিন্তু তারা নিজেরা জমি চাষাবাদ করতেন না। চাষাবাদের জন্য কৃষককে জমি প্রদান করা হতো। এই ব্যবস্থায় জমি প্রদানকারী সামন্ত প্রভু হচ্ছেন লর্ড, আর কৃষকরা হচ্ছে ভেসেল। লর্ড বা জমিদারকে সামন্ত কর, চার্জকে আয়ের 10/1 ভূমি কর, লবণ কর ইত্যাদি প্রদানের পর কৃষকের হাতে যা থাকতো তা দিয়ে তার দিন যাপন করা ছিল অনেক কষ্টের। অর্থনৈতিক অবস্থা, তৎকালীন ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থায় চরম নৈরাজ্য বিদ্যমান ছিল। রাজসভা ও রাজপরিবারের তত্ত্বাবধানের জন্য তখন 18,000 কর্মচারী নিয়োজিত ছিল। তাছাড়া রানী মেরি অ্যান্টোনেটের জন্য নিয়োজিত 500 চাকর বাকর খরচ সহ বিভিন্ন পার্টিতে তিনি যা খরচ করতেন তা ছিল বাস্তবতা জ্ঞান বিবর্জিত। আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত, আর ফ্রান্সের রুটি। কথিত আছে দারিদ্র্যক্লিষ্ট জনগণ রুটি খেতে পাচ্ছেন না। বিষয়টা একবার রাজার দৃষ্টি আকর্ষণ করা হলে পাশের দণ্ডায়মান রানী বলেছিলেন, রুটি পাচ্ছে না তাতে কি, তারা কেক খাবে। রানীর এ অবিবেচক উক্তি থেকে জনসাধারণের অবস্থা সম্পর্কে রানীর অজ্ঞতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যা হোক, রাজ পরিবারের অমিত ব্যয় এবং অভিজাতদের ভূবিলাসিতায় রাজকোষের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে। অর্থ সংকট মেটাতে রাজা বিভিন্ন রাষ্ট্র ও বণিক গোষ্ঠীর কাছ থেকে ঋণ গ্রহণ করতে থাকেন। জাতীয় ঋণ পরিশোধ করতে গিয়ে রাষ্ট্র যখন হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্র আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সমর্থন ও সামরিক সহযোগিতা দিতে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ফলে শূন্য রাজকোষ আরও শূন্য হয়ে পড়ে। সংকট মোকাবিলায় বাণিজ্য দ্রব্যের উপর অধিক হারে শুল্ক আরোপ করা হয়। ফলে জিনিসপত্রের দাম যায় বেড়ে। সমাজের নিম্ন স্তরের জনগণ এমনিতেই পরভারে ছিল নগ্ন। এরপরে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে 1788 খ্রিস্টাব্দ থেকে একটানা ফসল হানি। ফলে খাদ্যের জন্য দাঙ্গা শুরু হয়ে যায়।
সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় তা বিপ্লবের পথ রচনা করে। দার্শনিকদের প্রভাব। এমনি যখন পরিস্থিতি, তখন ফ্রান্সে একদল অসাধারণ প্রতিভা সম্পন্ন ও বৈপ্লবিক ভাবাদর্শের দার্শনিকের আবির্ভাব ঘটে। এসব মনীষীর মধ্যে ছিলেন মন্টেস্কু, ভলটেয়ার ও রুশো উল্লেখযোগ্য। মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লজ নামক গ্রন্থে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার কঠোর সমালোচনা করেন এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগকে স্বতন্ত্র রাখার পরামর্শ দেন। দার্শনিক ভলটেয়ার সমাজ, ধর্ম ও রাষ্ট্রের সকল প্রকার দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করেন। জনগণকে বিদ্রোহী করে তুলতে তার লেখনী যথেষ্ট অবদান রাখে। ফরাসি বিপ্লবের প্রেরণা সৃষ্টিতে যে দার্শনিকের অবদান ছিল সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন জ্যাক রুশো। বিপ্লবের বাইবেল নামে খ্যাত তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থখানা বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি লিখেছেন, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে সর্বত্র শৃঙ্খলবদ্ধ। মানুষের কর্তব্য হচ্ছে সেই শৃঙ্খল ছিন্ন করে জন্মগত স্বাধীনতা অর্জন করা। রুশোর সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব এই স্লোগানখানা বিপ্লবীদেরকে মন্ত্রমুগ্ধের মতো উজ্জীবিত করেছিল। বিপ্লবের প্রত্যক্ষ কারণ। ফ্রান্সের অর্থনৈতিক জীবনে যখন এমন ঘোরতর ঘনঘটা, তখন হতভাগ্য ষোড়শ লুই সিংহাসনে আরোহণ করেন। দেশকে আসন্ন দুর্যোগের কবল থেকে রক্ষা করার জন্য যাজক ও অভিজাতদের সুযোগ সুবিধা কমিয়ে অর্থনৈতিক পদ্ধতিতে আমূল পরিবর্তন সাধনের প্রয়োজন ছিল। টুর্গো ও নেকার নামে দুজন মন্ত্রী পরপর অর্থনৈতিক সংস্কারের জন্য এমন প্রস্তাব করেছিলেন, কিন্তু সুবিধাবাদীদের বিরোধিতায় তা কার্যকর তো হয়নি, বরং মন্ত্রীদেরকেই পদত্যাগ করতে হয়েছিল। এমন চরম আর্থিক সংকট থেকে রক্ষা করার জন্য রাজা ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে এস্টেটস জেনারেল বা পার্লামেন্টের অধিবেশন আহ্বান করলেন। এই যেন তিনি বিপ্লবের মঞ্চ প্রস্তুত করে বিপ্লবীদেরকে সেখানে আমন্ত্রণ জানালেন। বিপ্লবের ঘটনা প্রবাহ। 1789 খ্রিস্টাব্দের 5 মে অধিবেশন শুরু হলো। অভিজাতদের ইচ্ছা ছিল তাদের অধিকার অব্যাহত রেখে বাড়তি করের বোঝা থার্ড এস্টেটের উপরে চাপিয়ে দেওয়া। বুর্জোয়াদের লক্ষ্য ছিল অভিজাতদের বিশেষ সুযোগ সুবিধা নস্যাৎ করে তাদের সাথে সম অধিকার ও মর্যাদা অর্জন ইত্যাদি। এস্টেট জেনারেলের সদস্য সংখ্যা ছিল 1214 জন। এদের মধ্যে যাজক শ্রেণীর 308 জন, অভিজাত শ্রেণীর 285 জন এবং থার্ড এস্টেটের 621 জন। প্রত্যেক শ্রেণীর একটি করে ভোট থাকায় থার্ড এস্টেটের সদস্যরা অধিক হওয়া সত্ত্বেও অপর দুই এস্টেটের সাথে পারত না। থার্ড এস্টেটের বুর্জোয়া প্রতিনিধিরা রাজার কাছে মাথাপিছু ভোটের দাবি তুললে সংসদে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কয়েকদিন অপেক্ষার পর রাজার কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে নিজেরা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করে নিজেদের হাতে আইন তুলে নেন। থার্ড এস্টেটকে দমনের উদ্দেশ্যে রাজা অধিবেশন বন্ধ করে দেন। প্রকৃতপক্ষে এই সময় থেকেই ফরাসি বিপ্লবের সূচনা হয়। পরে 20 জুন তারিখে অধিবেশন এসে বুর্জোয়ারা দেখলেন সভাগৃহ বন্ধ এবং প্রবেশদ্বারে সৈন্য মোতায়েন করা হয়েছে। ফলে তারা নিকটবর্তী টেনিস কোর্টে জড়ো হলেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করলেন। তারা জনসাধারণের বৃহত্তর অংশের প্রতিনিধি হিসেবে রাজতন্ত্রকে নিয়মতান্ত্রিক ও নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত সংঘবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর হলেন। 23 জুনের অধিবেশনে রাজাকে তাদের দাবি মেনে নিতে বাধ্য করলেন। এভাবে জনগণের দাবি সাফল্যমণ্ডিত হওয়ায় বিপ্লবের গতি যেন সহজ হয়ে উঠল। প্যারিস নগরী এখন বিপ্লবের মঞ্চ। 11 জুলাই মন্ত্রী নেকারকে ক্ষমতাচ্যুত করা হলে থার্ড এস্টেট নাগরিক গার্ড নামক একটা সামরিক বাহিনী গঠন করে। এই নাগরিক গার্ডই বাস্তিল দুর্গের পতনে কার্যকরী ভূমিকা পালন করেছিল।
এ সময় কাজ ও খাদ্যের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক প্যারিসে আসতে থাকে। প্যারিসের শ্রমিক, কারিগর এবং গ্রাম ও শহরের দরিদ্র মানুষ খাদ্যের দাবিতে প্রবল দাঙ্গা হাঙ্গামা শুরু করে। প্যারিসে সর্বত্র বিক্ষোভ মিছিল বৃদ্ধি পায়। রাজবাহিনী তা প্রতিহত করতে ব্যর্থ হয়। উন্মত্ত জনতা অস্ত্রের দোকান ও সামরিক অস্ত্রাগার লুট করে। 1790 খ্রিস্টাব্দের 14 জুলাই জনতা অত্যাচারী শাসনের প্রতি বাস্তিল দুর্গ ধূলিসাৎ করে। উত্তেজিত জনতা এখানকার বন্দীদেরকে মুক্ত করে এর শাসনকর্তা দুলনকে হত্যা করে। পরবর্তীকালে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে এবং রাজা ও রানীকে গিলোটিনে হত্যা করা হয়। এভাবে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে এবং জনসাধারণের সার্বভৌমত্ব স্বীকৃত হয়। আধুনিক ফ্রান্সের জনগণ এই 14 জুলাইকে প্রতি বছর তাদের জাতীয় দিবস বা বাস্তিল দিবস হিসেবে পালন করে থাকে। সর্বশেষ পয়েন্ট, ফরাসি বিপ্লবের ফলাফল। সময় তো অল্প, সংক্ষেপে বলি। নম্বর 1, পুরানো রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রগতিশীল সমাজ ব্যবস্থার পতন হতে থাকে। নম্বর 2, জাতীয়তাবাদী প্রজাতান্ত্রিক ধারণার বিকাশ ঘটে। নম্বর 3, সংবিধান প্রণীত হয়, শাসন বিভাগ, বিচার বিভাগ ও অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক সংস্কার লক্ষ্য করা যায়। নম্বর 4, গির্জার প্রভাব ক্ষুণ্ণ হয় ও রাজনীতি ধর্মনিরপেক্ষ পথে চলতে শুরু করে। নম্বর 5, বুর্জোয়ারা নেতৃত্বের আসনে বসে, সামন্তবাদের অবসান ঘটিয়ে পুঁজিবাদের উত্থান ঘটে। নম্বর 6, সামাজিক বৈষম্যের অবসান ঘটে। নম্বর 7, ইউরোপের পুরাতন সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং এক নতুন যুগের সূচনা হয়। সর্বোপরি আমাদের সবার পরিচিত সম্রাট নেপোলিয়নের উত্থান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আজকের ক্লাস শেষ হলো। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।